এবার আমরা ডেকে নেব মিস্টার সৌমেন দাশগুপ্তকে। নমস্কার, আমার নাম সোম দাশগুপ্ত। একটা নন্দিনীকে ভালোবেসে একটা দেব লাগিয়ে দিয়েছে, আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। তো আমি মিউজিক ডিরেক্টর, দীর্ঘ 25 বছর আমি এই জগতে আছি। বাংলা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি 2010 অবধি। 2010 থেকে আমি বম্বে, এবং বম্বেতে অ্যাডভার্টাইজমেন্ট, বলিউড, বিভিন্ন রকম শোজ, এইসবের মধ্যে আমি জড়িত আছি। আজকে এই প্ল্যাটফর্মটা একটা নতুনত্ব আমার, বিকজ আমি কোনো যেহেতু একটা ক্রিয়েটিভ এরিয়া থেকে এসছি, ছোটবেলা থেকেই আমি কলেজ কেটে ক্লাস বাঙ্ক করে রিহার্সাল করতাম, গান শিখতাম, শোজ করতাম। এটাই ছিল আমার উদ্দেশ্য, এবং সেই মতন আমি নিজে মিউজিক ডিরেক্টর করি। তো আমি কোনো এরকম অ্যাসোসিয়েশনের মধ্যে আসিনি। নন্দিনীর সাথে আমার 1-1.5 মাস আগে পরিচয় হয়েছিল একটা বিশেষ কাজে। তারপর নন্দিনী আমাকে ডাকলো এটাতে, এবং আমার একটা জিনিস, এটা একটা খুব জনপ্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত আছে, জানেন তো? আপনারা নিশ্চয়ই সবাই জানেন। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো, এই গানটা নিশ্চয়ই সবাই জানেন। আজকে নন্দিনীর প্রচেষ্টা যে লেভেলে গেছে এবং আরো অনেক অনেক উঁচুতে যাবে আমি শিওর। তো আমার মনে হয় এই গানটা এখন আমরা না গাইলেও পারি, একলা চলতে হবে না, কারণ আমাদের সাথে নন্দিনী আছে, মেন্স ফোরাম আছে, এবং তার জন্য নন্দিনীকে আমার খুব 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 অভিনন্দন। আমাদের সত্যি আর একলা চলতে হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ নন্দিনী ফর ইউর এফোর্ট। এবারে আসি, আমি যে পার্টিকুলার যে জগতের সাথে জড়িত, এটা কিন্তু একটা ডেঞ্জারাস জগৎ, জানেন তো? দূর থেকে খুব রং চং, গ্ল্যামার, সবকিছু খুব দারুণ লাগে, অনেকটা দুর্গা ঠাকুরের প্রতিমার মতো, সামনে হেভি কালারফুল, পেছনে খড় আর বাস। এক্স্যাক্টলি হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। এটা এইভাবে চলে এসছে, দিস ইজ দ্য স্ট্রাকচার। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড বলতে ডেফিনেটলি ক্রিয়েটিভ ব্যাপারটা প্রথমেই আসে। আপনি যদি ক্রিয়েটিভ না হন, তাহলে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আপনার সেই জায়গাটা আসবে না। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট। যদি আপনি একটা রিসার্চ করেন, তো আপনাকে তো ওই সাবজেক্টের উপর ভালো পড়াশোনা করতে হবে। তো আপনার সেই ফিজিক্সের উপর যদি আপনি রিসার্চ করেন, আপনার ফিজিক্সে যদি 100-তে 30 ওঠে, তো ন্যাচারালি আপনি রিসার্চ অত করতে পারবেন না। তো সেরকম যে কোনো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আপনার ক্রিয়েটিভ ব্যাপারটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো ক্রিয়েটিভটা কিন্তু আমরা খুব কষ্ট করে, এটা একটা ভগবান বলে না, ভগবান দত্ত গুণ। এটা একটা ভগবান দত্ত গুণ, কিন্তু ঠিকই, কারণ ক্রিয়েটিভ ক্যানট বি টট, ইট হ্যাজ টু বি দেয়ার। আইদার আপনার কিছুক্ষণ আগে বললেন না, জিনের হয়তো প্রভাব থাকতেও পারে, নাও থাকতে পারে, সে সবকে যাচ্ছি না, কিন্তু বাবা মার কোনো একটা গানের লিঙ্কের সাথে আপনার মধ্যে শরীরে সে সুর এসছে। এটা কিন্তু সুর কখনো শেখা যায় না, সুরটা আসে। তো যে কোনো ক্রিয়েটিভ জিনিস যখন আমরা করি, আমাদের মধ্যে সেই ব্যাপারটা আসে, যা ছেলেটা খুব ভালো গান গায়, ছেলেটা খুব ভালো অ্যাক্টিং করে, ছেলেটা খুব, ওর মধ্যে ইনবিল্ট একটা ট্যালেন্ট আছে। এবার সেই ট্যালেন্টটাকে নার্চার করার জন্য আমাদের বিভিন্ন গুরু দরকার হয়। তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের যেহেতু ক্রিয়েটিভটা আমাদের একটা রিকোয়ারমেন্ট, সেই জন্যে এই ক্রিয়েটিভের ব্যাপারে আমাদের তখন নানান রকম আমরা ভাবি যে এরপর হোয়াট নেক্সট, আমি তো খুব ট্যালেন্টেড ছেলে, এরপর কি? কিন্তু এরপর যে ইন্ডাস্ট্রিতে আমরা আছি, সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা যে কোনো কর্পোরেট বা যে কোনো আমি বলবো স্পোর্টস, এনি ইন্ডাস্ট্রি ইউ কল, entertainment industry also falls to that same category.
শুধু ওর একটা চাকচিহ্ন আছে, বাইরের একটা গ্ল্যামার আছে, আদারওয়াইজ ভেতরের স্ট্রাকচার ইজ সেম। কর্পোরেটও এক্সপ্লয়টেশন হয়, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে এক্সপ্লয়টেশন হয়, কর্পোরেটও সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডেও তাই হয়। কিন্তু আমাদের যেহেতু দিস ইন্ডাস্ট্রি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু মিডিয়া, কেন আজকে রণবীর কাপুর যদি 5টা হাঁচি দেয় মিডিয়াতে এসে যাবে। হ্যাঁ, কি কঠিন অবস্থা দেখুন তো। মানে আমি একটা একটা আমি আমি তো 25 বছর ধরে আছি। আমি আমার প্রথম বই 2006 ক্রান্তি, জিৎ স্বস্তিক, ভেঙ্কটেশের রিলিজ। তারপর থেকে যখন জিৎ স্বস্তিকের সাথে মিশতে আরম্ভ করলাম, ওরা দেখি সবসময় ভয় ভয় থাকে, 4 পা ফেলবো কি 2 পা ডান দিকে যাবো না দুটো পা বাঁ দিকে নেবো, সেটাও সব মেজার থাকে। কারণ কিছু থেকে কিছু হলেই খবর হয়ে যায়। এবার সেটা যদি এখন আমাদের কয়েক বছর, আমি ঠিক মানে ইনফরমেটিভ নই, মানে আমি খুব একটা পড়াশোনা করিনি, তো ছোটবেলা থেকে ফাঁকি মেরেছি, পড়াশোনা খুব একটা ভালো করতাম না, তো মিউজিকে থাকতাম, তো আমি খুব একটা ইনফরমেশন হয়তো কারেক্ট দিতে পারবো না। এই যে আমাদের মধ্যে এখন কিছু হলেই হ্যাশট্যাগ মিটু, এখন আমি বলবো ভালো, এটা একটা ক্যাম্পেইন উঠেছে, অনেকেই হয়তো অত্যাচারিত হয়েছে, অনেকে হয়নি, কেউ কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে, কেউ কেউ অ্যাডভান্টেজ নিতে পারছে না, এসব রয়েছে। তো আমি বলবো যদি হ্যাশট্যাগ মিটু থাকে তাহলে পর নেক্সট আমাদের এবার আমি নন্দিনীকে বলবো এটা লঞ্চ করতে, হ্যাশট্যাগ মেন্টু। আমি বলি হ্যাশট্যাগ মেন্টু হবে এবার, তো নিয়ের সাথে এন লাগিয়ে দিন। এই অর্ণব, এটা এফবি লাইভ কর, আপনি আরেকবার বলুন তো, এটা এফবি লাইভ। আমার কানেকশন আসছে না। কার কানেকশন আসছে? এটা এফবি লাইভ হোক। সব ফোন বন্ধ করে বসে আছে, ওর কারো ফোন খোলা নেই। আপনাকে একটা কথা বলি ফর ইওর নলেজ, এইটা পূজা বেদি একবার বলেছিলেন কিছুদিন আগে যে মিটু যখন হচ্ছে, যেখানে এরকম একটা ছেলের একটা হাই রিস্কে থাকছে হ্যারাসড, মানে ফলস অ্যালিগেশনে পড়ার, তাদের সেরকম ভাবে একটা ট্রু অ্যালিগেশন ঠিক আছে যদি হয়, একটা মেয়েটা থাকে, একটা ছেলেও তো হ্যারাস হতে পারে, মেন্টু হোক, এটা নিয়ে পূজা বেদি বলেছিলেন ফর ইওর নলেজ, আপনি জানেন কিনা জানি না, কিছুদিন আগে এটা নিয়ে। তো আমি আবার রিপিট করছি এটা যে এখন আচ্ছা, তো আমাদের এন্টারটেইনমেন্ট জগতে যেটা আমরা আসছিলাম যে অনেক রকম বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম সব রকম ইন্ডাস্ট্রি, ইটস লাইক এনি ইন্ডাস্ট্রি, ইটস লাইক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কর্পোরেট ইন্ডাস্ট্রি, এনিথিং। সবখানে যেখানে যেরকম এক্সপ্লয়টেশন হয় সেরকম এখানে এক্সপ্লয়টেশন হচ্ছে, যেখানে কথার মারপ্যাচ হয় সেখানে, এখানে কথার মারপ্যাচ হচ্ছে, যেখানে চিটিংবাজ হয় সবখানে সেখানে চিটিংবাজ হচ্ছে, টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে তারপর টাকা দিচ্ছে না এখানেও তাই হচ্ছে। শুধু গ্ল্যামারটা আমাদের মধ্যে আছে, আর আমাদের মধ্যে চাকচিহ্ন ব্যাপারটা রয়েছে, আর আমাদের এখন নতুন একটা জিনিস ঢুকে গেছে, হ্যাশট্যাগ মিটু, যেখানে যাই মিটু ক্যাম্পেইন। তো আজকে নন্দিনী যে ইনিশিয়েটিভটা শুরু করেছে, আমি নন্দিনীকে রিকোয়েস্ট করবো যে ও একটা ক্যাম্পেইন নতুন করে লঞ্চ করুন, মি বদলে একটা এন লাগিয়ে দিই, হ্যাশট্যাগ মেন্টু, এবং এই হ্যাশট্যাগ মেন্টুটা যেন সাইড বাই সাইড থাকে আমাদের মধ্যে। ছোটবেলায় একটা বই দেখেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা ক্লিন্ট ইস্টউডের একটা বই, দ্য গুড, ব্যাড অ্যান্ড আগলি, অত্যন্ত জনপ্রিয় বই, একটা ওয়েস্টার্ন মুভি, কাউবয়। তো সেখানে 3টে ক্যারেক্টার দেখানো হয়, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে আগলি। তো আমাদের সোসাইটিতে এন্টারটেনমেন্ট জগতেও হতে পারে, নর্মাল জগতেও হতে পারে, এই 3টে ক্যারেক্টার থাকে। আমাদের মানুষের মধ্যে 3টে ক্যারেক্টার আছে, কখনো আমরা গুড, কখনো আমরা ব্যাড, আর কখনো মদ ফদ খেয়ে পুরো আউট হয়ে আগলি, ঠিক আছে? তো এখন আমাদের মেনরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তো আছেই, সব ইন্ডাস্ট্রিতেই, প্রথম ক্যাটাগরিটা খুব কম, মানে আমরা লোকেরা ঠিক একটা বিশ্বাস করতে পারে না যে গুড আমরাও হতে পারি। আমাদের ছেলে মানে আইদার ব্যাড আর না হলে আগলি। হ্যাঁ, তো সেটা যদি সবার মধ্যে গুড, ব্যাড এবং আগলি থাকে, তাহলে আমাদের মধ্যেও গুডটা থাকা উচিত, এবং আমাদের মধ্যেও গুড আছে,
কিন্তু তখন অনির্বাণ গুরুঠাকুরদা বললো একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, যে যখন আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যখন ওরা কি করে, ওরা এভিডেন্সের এগেইনস্টে ওরা জাজমেন্ট দেয়, সেই পেপার ওয়ার্কটা কারা করে? এই পেপার ওয়ার্কটা করে দ্য এক্সিকিউটিভ বডি। অ্যান্ড হু ইজ দ্য এক্সিকিউটিভ বডি? আমাদের ল যারা দেখাশোনা করে, দ্য পুলিশ, দ্য এনভায়রনমেন্ট, বিভিন্ন রকম সোশ্যাল কালচার, অমুক অ্যাসোসিয়েশন, তমুক অ্যাসোসিয়েশন, এরা সমস্ত, এরা যা রিপোর্ট করবে সেই অনুযায়ী তো পেপার তৈরি হবে, সেই অনুযায়ী করে যাচ্ছে। তো এই যে এদের যে মনোভাব, আর যদি সে সেলিব্রিটি হয় তাহলে তো গেল। নর্মাল লোক যতটা বাস খাবে, সেলিব্রিটি হলে তার বাসের সাইজটা আরো একটু বেড়ে যাবে, কারণ এটা একটা খবর হয়ে যাবে, 6টা চ্যানেল চলে আসবে, তাদের এক মাসের মাইনে উঠে গেল। তো এইভাবেই আমাদের বিনোদন জগৎটা একটা কনস্পিরেসির মধ্যে চলে, যে এই লোকটাকে যদি ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে চোখ বন্ধ করে 2 বছর আমাদের মিডিয়া চলে যাবে। এটা কিন্তু ঠিক নয়। এবং যেহেতু গুড ব্যাড অ্যান্ড যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই পুলিশের মধ্যেও সেই মানবিকতাটা থাকা দরকার, অ্যাপ্রোচটা থাকা দরকার, যে না, আরে তুইও তো ছেলে, একটা পুলিশ অফিসার, তুইও তো ছেলে হয়ে বসে আছিস থানায়। যখন ছেলের এগেইনস্টে কেস হচ্ছে তখন তার ইনিশিয়াল, আমি বলছি তার ইনিশিয়াল ব্যবহার এবং ইনিশিয়াল ব্যবস্থা অলওয়েজ গোজ এগেইনস্ট দ্য মেন, অলওয়েজ। এখন সে সত্যি কি মিথ্যে, সে নিরপরাধ কি অপরাধ তার আছে, এটা পরের ব্যাপার। আগে তাদের ওপর যে মনোভাব, ছেলের যদি এগেইনস্টে কিছু হয়, তার এগেইনস্টে যা মনোভাব, যদি এইটা যদি আমরা ঠিক না করতে পারি, নিউট্রাল অ্যাপ্রোচ, ল তো কখনো কোনো জেন্ডার বায়াস না, যেটা অনির্বাণও বলে গেল, কিন্তু আমাদের ল কিপার বা ল মেকার, তাদের যদি নিউট্রাল অ্যাপ্রোচ না থাকে, তাহলে কিন্তু আমাদের ছেলেদের কখনো খুব দুঃখ আছে। আর অ্যাডেড টু ইট, আজকে আমি 15খানা বই করেছি, আমি খুব সিলেক্টেড বই করেছি। আমি আরবি কনসালের বই করেছি, অচিন্তাকে, যেটা 2009-তে রিলিজ করেছিল। ভেঙ্কটেশের 2টো বই করেছি, এবং মীরা নায়ারের একটা বই করেছি 2010-এ, লিটল জিজু বলে ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল। আমি খুব সিলেক্টেড কাজ করেছি। আমি বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি, মানে আমি যেরকম সিরিয়াল করেছি, জি এর সাথে কাজ করেছি, আমি লাইভ ওকের সাথে কাজ করেছি, আমি হিন্দি ছবি কাজ করেছি, বাংলা ছবি কাজ করেছি, বাংলাতেও আমি ইয়ে করেছি। প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি যে যারা সো কল গুড, ব্যাড আগলি, তো যারা গুড ক্রিয়েটিভ লোক, তারা সবসময় ভয় থাকে। কেন ভয় থাকে? বিকজ তারা তো ক্রিয়েটিভ লোকরা একটু শাই হয়ে যায়, জানেন তো। মানে আমার এখন এখানে কথা বলতে আমি তো কিছু ভেবে আসিনি, না কিছু লিখে এনেছি। আমাদের মধ্যে একটা ইম্প্রম্পটু ব্যাপার থাকে, যখন আমরা স্টেজে নামি, যখন আমরা স্টেজে নেমে সবাইকে নাচাই এবং ক্রাউডের সাথে কথা বলি, এটা কোনো স্ক্রিপ্টেড থাকে না, এটা ইম্প্রম্পটু। সেরকম আমাদের ওই শাই ব্যাপারটা থাকে, তো আমরা খুব শাই হয়ে যায়, যে ভাবি যে বাবা কি বলবো, ভুল না বলে ফেলি। তো এই জন্যে আমরা কোনো না কিছু ভয়েস ওঠাতে পারি না। আজকে নন্দিনী এই যে ফোরামটা উঠেছে, আমার মনে হয় আমাদের মতন, আমি নিজেকে একটু গুড বলছি কারণ আমার মনে হয় আমার বাবা মার শিক্ষাটা খুব ভালো আমি পেয়েছি এবং পেয়ে এসছি, বাবা মার আশীর্বাদ রয়েছে, সেই জন্য আমি নিজেকে একটুখানি গুড বলছি। এই জন্যে যে আমাদের মতন শাহী লোকরা একটা আশ্রয়ের আজকে খোঁজ পেল মেন্স ফোরামে। এই আশ্রয়টা যদি সত্যি না থাকতো না, আমরা শাহী হয়ে তারপরে এইখানে শেষ হয়ে যেতাম। আজকে নন্দিনীকে কিছু বলে, নন্দিনী এই একটা প্রবলেম হচ্ছে, কি করা যায়, ও ইনিশিয়েটিভ নেয়, ও তখন আমাকে বলে শোন তুমি এরকম বেরোবে চলো। সো এই গাইডেন্সটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি বলতে চাইছি, এই যে মিকা সিং, রাখি সাওয়ান্তের এই যে একটা কেস হলো, হ্যাঁ, তো there are 3 combinations in the industry, 3 combinations। একটা হচ্ছে যে ছেলেও গুড, মেয়েও গুড, হয়ে গেল, কোনো প্রবলেম নেই।
এবার কম্বিনেশন হচ্ছে ছেলে গুড মেয়ে ব্যাড, সাবধান থাকতে হবে। তারপর কম্বিনেশন হচ্ছে ছেলে ব্যাড মেয়ে গুড, ঠিক আছে, যা হবে হবে। আরেকটা কম্বিনেশন দুজনেই ব্যাড। এই যে ফোর্থ কম্বিনেশনটা বললাম, এখানে কিন্তু কিছু কারণ বলার নেই। এটা হচ্ছে আমিও ব্যাড তুমিও ব্যাড, আমি উল্টো পাল্টা করছি তুমি উল্টো পাল্টা করছো, করো ভাই, তোমার সাথে আমার কেমিস্ট্রি। এবার যার পোষাবে পোষালো, যার পোষালো না সে পরে ব্যায়াম বুঝলো, অ্যাডভান্টেজ দিয়ে নিল। কিন্তু যদি আপনি গুড হন আর যে আসছে সে ব্যাড, তার মনে অন্য কোনো চিন্তা আছে যে বাবা আমি আজকে গান গাইতে এসেছি, আমাকে যে কোনো হোক মিউজিক ডিরেক্টরকে ইমপ্রেস করতেই হবে। আপনি গান শুনলেন, প্রথম লাইন শুনেই দেখলেন যে বাবা একে দিয়ে তো চলবে না, এটা একটা সোর্সের থ্রু দিয়ে এসছে, আপনি নাও করতে পারছেন না, কারণ সিনেমাতে 50% টাকা ওই সোর্স ঢেলেছে। এবার তাকে ট্যাক্সফুলি আপনাকে কাটাতে হবে, নইলে আপনারই নাম খারাপ হয়ে যাবে। আপনি সঙ্গীত দিয়েছেন তো আপনি ট্যাক্সফুলি আপনি কাটানোর চেষ্টা করবেন। মেয়েটা তখন বলবে যে আপনি বলুন না আমাকে কি করে গাইতে হবে, একটা এক্সপ্লয়টেশন, একটা ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। যার জন্য এখন কি হচ্ছে জানেন, স্টুডিওতে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। অ্যাটলিস্ট ইনিশিয়াল একটা প্রমাণ তো থাকলো আপনার কাছে যে আপনি কিছু ইনিশিয়েটিভ নেননি। আপনি এখন সোশ্যাল ডিস্টেন্স হয়েছে, আর আরেকটা জিনিস ভালো হয়েছে যে দূর দূর থাকো ভাই, ওইখানে বসে তুমি গান গাও, আমি এখানে বসে শুনছি, তো এটা একটা ভালো জিনিস। কিন্তু এখন আমরা বাধ্য হচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি লাগানো। আমি বলছি না যে সবাই খারাপ সবাই ভালো, কিন্তু এই জাজমেন্টাল আমরা তো ওই 2 ঘন্টা রেকর্ডিং এ তো আমরা হতে পারবো না। একই আমরা ক্রিয়েটিভ লোক, আমরা অনেক সময় ভুলো মন, আকাশ থেকে তাকিয়ে সুর ভাবি। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো প্র্যাকটিক্যাল জিনিস খুব কম। অনেক সময় খেতে ভুলে যাই। এক্ষুনি মৃণালদা বললেন যে আমাদের ফুড হ্যাবিটটা ঠিক রাখা উচিত। আমরা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট, আমাদের খাবারের কোনো টাইমে ঠিকই নেই। গান করতে করতে এমন ভুলে গেলাম, 4:30টার সময় উঠে একটা ব্যাগি খেয়ে নিলাম। ওকে, আমরা হচ্ছে এরকম। সো we are absolutely, there is no construction, we are not constructive people. তো আমাদের ওই 2 ঘন্টা রেকর্ডিং করব, তার মধ্যে ভদ্রমহিলা কিরকম হবে, হ্যাঁ, ওইটা অত সুপার ইন্টেলিজেন্ট আমরা নই। তো সেই জন্য এখন সবখানে আমরা চেষ্টা করি যে আর্থিক সময়টা আমরা চেষ্টা করি সবাই এখন বাড়িতে সেট আপ হয়ে গেছে। এই প্যান্ডেমিকের জন্য সবাই এখন বাড়িতে সেট আপ করে দিয়েছে। এটা একদিক থেকে আমাদের পক্ষে ভালো যে আমাদের আর ট্রাভেলটা খুব একটা করতে হচ্ছে না। স্টুডিওগুলোতে গিয়ে আগে যে ট্রাভেলটা করতে হতো সেটা করতে হচ্ছে না, যে যার বাড়িতে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে। সো দ্য ইন্টারাকশন বিটুইন দ্য 2 পিপল এটা অনেকটাই কমে এসছে। দিস ইজ আ ভেরি গুড সাইড। আর 2 নম্বর হচ্ছে আপনাকে সবকিছু এড়িয়ে বাঁচিয়ে চলতে হবে, কারণ এই মি টু কেসের পর যার ধরুন এই যে মীরাদা এক্ষুনি বললো যে প্রতিশোধ, অ্যাঙ্গার, এই যে ফিলিংস গুলো, মানে ও আমাকে গানে চান্স দেবে না, তা কি করে ভাসাচ্ছে। ওকে, সো দিস সাইকোলজি থিং, দিস থিং, এইগুলো তখন ফুটে ওঠে এবং আপনাকে কিছু না কিছু ভাবে, হ্যাঁ আপনি বাজে হলেন, এই যে ব্যাড টু ব্যাড কম্বিনেশন বললাম সেখানে কিছু বলার নেই, কিন্তু আপনি যদি গুড ব্যাড কম্বিনেশন হন, কিছু ভাবে আপনি কিছুভাবে যদি ফেসে যান, তখন কিন্তু আমাদের দলটা প্রথমে আপনার কেরিয়ার শেষ করবে, আপনার নামে একটা আর্টিকেল বেরোবে, টক শোতে আপনার নাম উঠবে এবং যত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তত আপনাকে হেনস্থ করবে। আপনি কিছু বোঝার আগে দেখবেন, আপনি 3টে ফিল্ম সাইন করেছে, কিছু বোঝার আগে দেখবেন 3টে ফিল্ম থেকে আপনার নাম উঠে গেছে। কেউ কারণ করবে না, কেউ কিচ্ছু বলবে না, আপনি ভাববেন কি হলো, তারপর দেখলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার নামে হ্যাশট্যাগ মিটু বেরিয়ে গেছে, অথচ আপনি কিন্তু একটু টাচ করেননি। এরকম ঘটনা ঘটেছে, আমি নাম বলবো না, আপনারা সবাই জানেন এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, হয়তো খারাপ ব্যাড টু ব্যাড কম্বিনেশনও ঘটনা ঘটেছে, কিন্তু গুড টু ব্যাড কম্বিনেশনও কিন্তু এই ক্যাম্পেইনটা যেহেতু এস্টাবলিশড, সেই জন্যে লোকেদের যাদের না পোষায় বা যারা একটু ভিনজিটিভ মাইন্ড হয়, তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করে এবং তারা কিন্তু খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে বেরিয়ে যায়। আর ইনোসেন্ট লোক যাদের কোনো অপরাধ নেই তারা ফেসে যায়। সো আমি মনে হয় নন্দিনীকে
খুব তাড়াতাড়ি বলবো যে তাড়াতাড়ি নন্দিনী এটা তাড়াতাড়ি বার করো তো, যাতে আমরা একটুখানি বেঁচে যাই। আর কাল থেকে চালু হয়ে যাবে। কাল থেকে চালু হয়ে যাবে। বাহ, এই তো এই হচ্ছে নন্দিনী। ওর কোনো শি ইজ সুপার ফাস্ট। আমরা একটা খুব বাজে পজিশনে আছি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, যেখানে যেটা আগে বললাম যে গ্ল্যামার এবং খুব ফ্রি মিক্সিং হয়, তো ছেলে মেয়ে, ইভেন আই এম টকিং অ্যাবাউট আদার জেন্ডার অলসো। সো এই ফ্রি মিক্সিং এতে অনেক সময় একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। ভুল বোঝাবুঝি মানে কি মানে আমার ইঙ্গিত আকারে যদি কেউ অন্য কিছু পড়ে ফেলে, বা আমি ভেবে নিই বাবা এই মেয়েটার মধ্যে হাসলো, তাহলে বোধ হয় আমার উপর ইনফ্লুয়েন্স। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব অ্যাজ আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি দেখে চলতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো সবাই হাসে, সবাই ক্যাটওয়াক করে, সবাই মুখে পাউডার মাখে, খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, পাশে এসে বসলো, সিলেক্টিভ টোনে কথা বললো। তো কোনটা যে সত্যি কোনটা যে আর্টিফিশিয়াল, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, বিকজ বাই ডিফল্ট উই আর অল অ্যাক্টর। কেউ ভালো অ্যাক্টিং করতে পারে, কেউ অতটা ভালো করতে পারে না। কিন্তু সেই জন্য আমাদের এইগুলো থেকে আমার as a music director for working for in both the industry, both Bollywood and Tollywood, আমার শুধু একটাই বক্তব্য, এইসব জিনিস থেকে দূরে থাকো আর নিজের কাজটা করে যাও, যেরকম আমাদের মিউজিক ওয়ার্ল্ডে করা উচিত। নিজের কাজে মন দাও, ভালো ভালো গান বানাও, আর লোককে সেই এন্টারটেনমেন্টটা বজায় রাখো। আমি শেষ করছি, আমি আর বেশি বলতে পারছি না, এতটুকুই আমার বলার ক্ষমতা। আমি নন্দিনীকে আবার থ্যাঙ্কস দিচ্ছি এবং আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে।